আপনি নিয়ে থাকেন থাকেন ওই পাশে চলে যান। এখান থেকে ভিতরে ঢোকেন যান, এখান থেকে ভিতরে যান, যার থাকা লাগে তা করতেছি সকল মাইক্রোফোন অন করে দেন। বন, দ্বীপ, সীমান্ত, সমুদ্র, সমতল সবার কক্সবাজার জেলাবাসীর পক্ষ হতে আপনাকে বীর শহীদ, মুক্তিযোদ্ধা, নির্যাতিত মুক্তিযোদ্ধা একই সাথে গভীর শ্রদ্ধা স্মরণ করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বীর শহীদ, আহত ও ছাত্র জনতার অজেয় দৃঢ়তা যারা অসমান আত্মত্যাগ যা সৃষ্টি করেছে নতুন বাংলাতে উন্নয়ন সুযোগ। মাননীয় প্রধান উপদেষ্টা আজ মত বিনিময় সভা উপস্থাপন করছেন প্রধানের শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, নেতৃবৃন্দ, উদ্যোক্তা, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, কর্মী, সাংবাদিক এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। মাননীয় প্রধান উপদেষ্টা মত বিনিময় সভার প্রারম্ভে সূচনা বৈঠক প্রদানের জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। মাইক্রোফোনটা দিল না। बहुत दिन बाद एक वर्ष को आइलेন শরীরের বল পরিবর্তন অন্যান্য বিরুদ্ধে কিরকম মনের কি করে অসুবিধা হয় সরকারি কি করতে পারে অনলাইন কি করতে পারে সরকারি ইয়ান বুঝে বলে সুযোগ পেলাম আমরা লোক বই হিসেবে কত করে দিয়েছি আমরা পরামর্শ দিই আরো বুঝিনা চেষ্টা কোথায় ভাই বহুত কোথায় রাখছো আরে কোথায় রাখছো শেষ ওটা নিয়ে নাও আবার নিয়ে নিও দেখা একজন বলো নিয়ে আবারই করো চাও লাইভ করতেছি কি 24 লাইভ বলি pero kan covid তাৎপর্য আছে সেখানে না নাই আছে এখানে ইনি সারা বাংলাদেশে সেরা হবে মহেশখালী সেরা হবে কক্সবাজার সেরা হবে সারা বাংলাদেশে সেরা ইনি বারে বারে গাড়ি বুঝি করছে বারপুরে সমুদ্র বন্দর ফেলল আর তো উপকূল কাজ করতে যারা এই করছে কমে যাচ্ছে যেগুলো জায়গা থেকে বানাচ্ছে মন্ত্রণালয় জায়গা ওই কক্সবাজার আরো পুরো জায়গা বহু রকম চিন্তা ভাবনা আরো যাতে বহুত বছর ধরে ঘুরে সরকারের হাতে একটা তৈরি সহজে বাই নয় এটা
Vean y de Facebook que hacen ustedes. Facebook vayan más. Y vayan con ir con que ni kaman solo por igual para. Oye, con vean no de. Eso de una. Eso bien tú te vas a hacer de todo. Eso. মেঘালয় দেশের সাথে খুব সমুদ্র নেই সমুদ্র সমুদ্র আসল জায়গা তুমি আপনার ব্যবসা করবেন ভুটান রয়েছে সমুদ্র নেই আর ভারতের সেভেন সিস্টার আছে ইটারের তারা আড়াল কাছে ওরা আড়াল সমুদ্র ব্যবহার করো আড়াল ব্যবসা করো ওরারও জীবন পাল্টে যান ইটারা প্লাস খানিক সারা বেতন নেই সেখানে সেবাদানের ভূমিকা বিরাট এর কেন্দ্রীয় ঘটনা যদি আমরা মনে হয় না কথা বলতে নয় আমরা তো জানি আসি আরেকটা মিষ্টি দিই তারা কথা বলবেন আরেকটা মিষ্টি ধরে ধরে একটা তখন এই যে বোর্ডে যে মানুষ আছে ব্যবসায়ী আছে ছাত্র আছে শিক্ষক আছে উনি ব্যবসায়ী আছে তারপরে এনজিওর প্রতিনিধি আছে বহু রকম প্রতিষ্ঠান আছে তো আমি মনে করবো একজনের প্রচুর বলবেন কি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মত বিনিময় সভায় কর্মসূচি থেকে কক্সবাজারের উন্নয়ন প্রত্যাশা জানতে চাই আপনার সামনে ভোটে জানতে করতে হবে প্রথমেই অনুরোধ করছি নীলমাধবী চৌধুরী অগ্রযাত্রাটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা যুব উন্নয়ন প্রতিষ্ঠান মনোনীত পর্যটন রাজধানী কক্সবাজার জেলার সকল পর্যটকদের আজকের এই বিশেষ মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সম্মানিত অতিথিবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। কেন্দ্র অর্থনীতিতে পর্যটনের অংশ মাত্র শুধু আর একটা কক্সবাজার জেলার নারীরা ঐতিহ্যগতভাবে রক্ষণশীল স্রোতের বিপরীতে তাদের বেড়ে ওঠা এবং আমরা সবসময় বেড়ে উঠছি এবং আমরা বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করি এবং আমরা রুজি আহরণ করি। নারী উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ, স্থানীয় ব্র্যান্ডিং, পরিবেশ বান্ধব পর্যটনের প্রসারী কক্সবাজারকে উন্নত উদ্যোগ কেন্দ্র পরিণত করতে পারে। রোহিঙ্গা সংকটের কারণে অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের 3-0 তথ্য শূন্য বেকারত্ব এবং শূন্য নিঃসরণ বাস্তবায়ন করতে পারি, তাহলে কক্সবাজার তথা সারা বাংলাদেশ সত্যিকার অর্থে শাসিত অঞ্চলে পরিণত করা সম্ভব। এই লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রয়োজন তারুণ্য শক্তি, আধুনিক প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক ব্যবসা সঠিক উদ্যোগ। আজকের এই বিশেষ সভায় মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার 5টি প্রস্তাব। 1. স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা। প্রায় 45 লক্ষ স্থানীয় রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপক এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এবং লাইভলিহুড প্রকল্প গ্রহণের পুনরুজ্জীবন এবং ব্লু ইকোলজিকে অপার সম্ভাবনার কাজে লাগে, বিশেষ করে মৎস্য, শুটকি, তাহারা, সিউইড, লবণ শিল্পে নারীদের প্রশিক্ষণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে একটি আন্তর্জাতিক ট্রেনিং এবং স্পেশাল বিজনেস এর প্রচলনে আমি অনুরোধ করছি। কক্সবাজার তথা সারা দেশের যুব উদ্যোক্তাদের সাথে কক্সবাজারের পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে নিতে পর্যটন নগরী কক্সবাজার আন্তর্জাতিক উন্নয়নের
মাল্টি ফাংশনাল নারী বান্ধবের ব্যবসা কেন্দ্র ও সেন্টার স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। 3 আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি নারী কলেজের স্থাপন। কক্সবাজার সারা দেশের যুব সমাজকে বিশেষ করে বিদেশ গমনে ইচ্ছুক যুব নারী সমাজকে ভাষা শিক্ষকতা যুব নারী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিদেশে কাজের জন্য উপযুক্ত করা এবং যুব ও নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুবিধা সম্মানিত একটি আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নার্সিং কলেজ স্থাপন করার দাবি জানাচ্ছি। 4 নারী নেতৃত্বাধীন সংগঠন সহ লোকাল সংগঠনগুলোর দর্শন সংকট বিশ্বব্যাপী ফান্ড রয়েছে সম্প্রতি ইউএসএর ফান্ড ডাব্লিউএফপি এর রোগীদের সহায়তা কমানোর কারণে রোগী ক্যাম্পসমূহে ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক আন্তর্জাতিক সংস্থা এই সকল সংকটের কারণে চলে যেতে বাধ্য হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পসমূহে স্থানীয় সংগঠন সমূহের ক্যাম্প পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জোর দাবি জানাচ্ছি। কেননা স্থানীয় সংগঠন সমূহ দাতা সংস্থা সমূহের সকল কমপ্লায়েন্স মেনে প্রকল্প বাস্তবায়ন করে আসছে এবং প্রকল্পের খরচ অত্যন্ত কম হয়। এই সংকটকালে আমরা প্রাপ্ত তহবিল ফান্ড সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবো। আন্তর্জাতিক বন্ধুরা আমাদের তহবিল সংগ্রহ রিপোর্টিং সহ টেকনিক্যাল সেবা প্রদান করবেন বলে আশা করছি। এই প্রশ্নে মাননীয় উপদেষ্টা মহোদয় এই প্রশ্নে সিদ্ধান্ত কামনা করছি। 5 কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র স্থাপন। যদি কক্সবাজার সারা দেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে বাংলাদেশের সকল বিকাশ গোষ্ঠী যেমন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী উপজাতি কৃষ্টি ঐতিহ্য ইতিহাস কালচার ইত্যাদি সমন্বয় এবং মোগল ইতিহাস হতে শুরু করে বর্তমান পরিকল্পিত বাংলাদেশের সকল ইতিহাস ও ঐতিহ্যকে বিশেষ করে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য প্রশাসনিক ভাষাগুলো হাওয়াই দ্বীপপুঞ্জ পলিনেশিয়ান কালচারের সেন্টার আদলে কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র স্থাপন করার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পরিস্থিতি পালন করছি। বর্তমানে নারীদের সর্বস্তরে মর্যাদাপূর্ণ অবস্থান সহ সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। প্রায় 4 কথা বলে দিয়েছেন। দয়া করে সম্পূর্ণদের ক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনারা একটু মূল উপস্থাপনা করবো যদি করেন মূল প্রস্তাবনাটা রাখেন তাহলে সেটি সকলের জন্য অনেকে আমরা দেবো। স্যার এই পর্যায়ে আমি হোটেল ব্যবসা যেমন কমল কাশের শিকদার অঞ্চলের কাশের সংক্ষিপ্ত এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও সম্মানিত প্রধান আপনাদের সবাইকে হোটেল ব্যাসর মালিক সমিতির পক্ষ থেকে স্বাগত অভিনন্দন আমি স্বাগত করতে চাই যে এই শহরে রয়েছে 5 শতাধিক আবাসিক হোটেল 3 শতাধিক তার সাথে রয়েছে পরিষেবা বহু প্রেরক সেবা প্রতিষ্ঠান যাদের কাজ খুব প্রায় 7000 কর্মকর্তা হাজার কোটি টাকা বিনিয়োগের সাথে হয়েছে পর্যটন নগর এই উন্নয়নে আমাদের গর্বিত মর্যাদা প্রদান আমি এই শুভ সামরিক বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত বছর সেপ্টেম্বর মাসে দিবসনীয় পরিকল্পিত দর্শনীয় সহ রায় ডুবে গিয়েছে এই মান্যবর জেলা প্রশাসক দিয়েছি কক্সবাজার মহোদয় আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্প্রতি জেলা প্রশাসক ভ্রমণিকা সব করে প্রচারের মতো প্রচার তথ্য প্রযুক্তি সরকারি সংশ্লিষ্টতা করেছে আলিশ অবস্থায় পর্যটন শিল্পকে বিশ্বমানে রূপান্তর করার লক্ষ্যে বিশ্বের সাথে বিশ্বমানের আর্থিকভাবে বিশেষ রাখার সাথে আমি প্রধান উপদেষ্টা সহ উপস্থিত দায়িত্বশীলদের নিকট নিম্নোক্ত প্রস্তাব পেশ করছি। প্রস্তাব সমূহ আন্তর্জাতিক মানের নিকটে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ এই
নিয়ে বিশেষ মাস্টার গঠন করা, সোনালিয়া বি ঘোষণা করা, পর্যটন বিকারীদের সুদ ঋণ প্রদান করা, পর্যটনের কর্মকর্তা কর্মচারীদের আবাসন এলাকা সৃষ্টি করে তথা একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা। সবশেষে আমি অনুরোধ জানাবো একটি পর্যটন কমিশন গঠন করে একটা পর্যটন কমিশন গঠন আমরা বারবার উচ্চারণ করছি। বিশেষ অবদান রাখার জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের আমরা তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত কামনা করছি। চমৎকার সবাই এই বিশ্ববাসীর নানা বাড়ি, আমি এবার বলছি বিশ্ববাসী নানা বাড়ি পক্ষে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে মহান আবার মহান আমি আবার শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ আবুল কাসেম সিকদার। উপকার জনাব শাকির গ্রামীণ ব্যাংক কক্সবাজার এরিয়া জেলা কক্সবাজার শাখা 64 জেলা কেন্দ্রের একজন নিয়মিত সদস্য। কেন্দ্রের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং গ্রামীণ অতিথিবৃন্দ সালাম। আজকের এই মহতী অনুষ্ঠানে কিছু বলার নিজেকে আমি মানতে বলছি। আমার সংসারের অভাব ছিল। আমার সংসারের অভাব থাকার কারণে আমি 2001 সালে গ্রামীণ ব্যাংকের সদস্য হিসেবে আমি বর্তমানে প্রায় 24 বছর ধরে সদস্য হিসেবে সর্বপ্রথম 5,000 টাকা ঋণ আমার স্বামীর ঠিকাদারি ব্যবসার পাশাপাশি নিজে কাপড়ের ব্যবসা শুরু করি। গ্রামীণ ব্যাংক থেকে পর্যায়ক্রমে ঋণ নিয়ে আমার স্বামীর ব্যবসায় বৃদ্ধির পাশাপাশি আমার কাপড়ের ব্যবসা সম্প্রসারণ, আমার সংসারের আর্থিক অবস্থা দিনে দিনে উন্নতির দিকে যায়। আমার ছেলে মেয়ে লেখাপড়া করছে। আমাদের সন্তানের গ্রামীণ ব্যাংক থেকে ছাত্র সুযোগ পেয়েছে। গ্রামীণ ব্যাংকের সুযোগ দেওয়ার আগে গ্রামীণ ব্যাংকের অবস্থা তো ছিল না। বর্তমানে আমি একটি পাচ্ছি। আল্লাহর রহমতে আমার স্বামী ঠিকাদারি ব্যবসা ভালো চলছে এবং আমি নিজেও কাপড়ের ব্যবসা শুরু করেছি। বর্তমানে গ্রামীণ ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে কক্সবাজার একটি পর্যটন নগরী। আমি কক্সবাজার স্থায়ী বাসিন্দা। এই পর্যটন নগরীর উন্নয়নের বাসিন্দা গ্রামীণ ব্যাংকের সদস্য নগর ঋণ নিয়ে নিজেদের আন্তঃসামাজিক উন্নতির পাশাপাশি পর্যটন নগরীর উন্নয়নে গ্রামীণ বিরাট ভূমিকা রাখছে। বর্তমান পর্যটন নগরীর উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করছে। উপস্থিতি গ্রামীণ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সুখী স্বাস্থ্য সেবা কর্মসূচি সেবার মাধ্যমে সদস্য 65 টাকা নিয়োগ দিয়ে স্বাস্থ্য টিকা নিতে পারবে। এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমাদের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানকে কাছে পেয়ে কক্সবাজার জোনের সকল সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ধন্যবাদ সবাইকে। এই জার্নি কি সকলকে স্পর্শ করবে? বাংলাদেশের মোট 27% ভাগ লবণ উৎপাদিত হয়। কক্সবাজার জেলা লবণ চাষীদের পক্ষ জেলা যারা মোহাম্মদ লবণ চাষী প্রশিক্ষণ তখন জরুরি। লবণ শিল্পের বিকাশ সম্ভাবনাময়, লবণ শিল্পের বহুদিন অর্জন রপ্তানি লবণ সন্ধান সম্পূর্ণরূপে উদ্বৃত্ত লবণ রপ্তানি ব্যবস্থা অর্থনীতিতে এই শিল্পের যা বৃদ্ধি করা এই ফলে লবণ শিল্পের সমস্যার সম্ভাবনা নিয়ে
আল্লাহ শুধু সেখানের জন্য আমাদের ধন্যবাদ জানি শেষ করতে ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। একটা শুনে নিন, একটা বললেন যে এটা রপ্তানি করা যায়, লোকটা কি রপ্তানি কোনি করে সম্ভাবনা আছে? আমি ধারণা ছিল না বাবা, আমি সম্ভাবনা আছে বলবে না? এটা জানতে চাই একটু, নাকি এটা একটা হাতে নেন, একটা হাতে নেন। এটা নিয়ে আমি একটা মিটিং করেছিলাম পিসিকের সাথে, এখানে আমার পিসিকে এপিস কয়েকজন আসছিলেন, তারা পিস বিভিন্ন বাজার আসছেন এবং বাজার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওদের আলজেরিয়ার কোন জায়গায় জন্য কথা ছিল, এরকম একটা প্রস্তাবনা আসলে গত মিটিং পর্যন্ত হয়নি, এখনো হয়নি, তবে সম্ভাবনা নাই। আমাদের পর্যাপ্ত মজুদ আছে স্যার, এগুলো কোনোদিন আগ্রহ করে এখানে আসছে যে আপনাদের কোন বিক্রি করবেন, কি বিদেশি লোক আসছে আপনাদের খোঁজ নিছে করবেন ছিল জানার জন্য। এটা যদি হয় তাহলে এটা ছাড়া তো আমাদের রাস্তা নাই। এটা লবণ আমাদের তার বয়সে তার সম্ভব, আমরা সবাই লবণ কম খাওয়া, একটা স্বাস্থ্যের কার খাওয়া, সবাইকে উৎসাহিত করা হচ্ছে লবণ একটা খাম কম করে, যাতে শরীর ভালো থাকে। কাজে আমাদের খান যেটা হলো কম শরীর, কিন্তু তাদের শক্তি কমান উৎপাদন বাইরে যাওয়ার যদি তো মস্ত বড় যাওয়ার হবে, যেটা একটুটা তো ব্যস্ত আমাদেরকে যোগ করে যে হলো দাম দেখতে হবে কারা তাদেরকে দেয়। বলছি তো যারা ল্যান্ডলক কান্ট্রি যেমন নেপাল, তাদের তো যে লবণের সোর্স নাই, তো অনেকটা খনিজ লবণ নাই, অনেকের অনেক খনিজ লবণ হতে পারে। যেটা হলো যে যদি লবণ কেউ কেনে তাতে খোঁজ দিতে হবে আপনি কোথা থেকে কেন, কেউ দামে কেনেন, কোন থেকে আমাদেরটা একটু ভালো, কোন সস্তা, আমাদেরটা আমাদের দেখেন। এইভাবে তো ব্যবসা, আমাদের ব্যবসা তো আর নিজের থেকে হয়ে যায় না। খবর নিয়ে একজনের খবর আরেকজনকে দেয়। কাজে যে সময় একজন দেশের কথা দেখছি, সেই সমস্ত দেশ এই সময় আসা যাওয়া করেন সবসময়, তাদের লোক এখানে আসা যাওয়া, আপনারা বলছেন পর্যটনের শহর, এখানে তাদের দেশের লোক নিশ্চয়ই আসলে ওদের সঙ্গে একটু গল্প গুজব করা। আর সমস্ত খবর তো এখন আজকে ইন্টারনেটে সব খবর পাওয়া যায়। কাজে একটু করলে আপনারা একটু করলে একটু সবাই চেষ্টা করবে, চেষ্টা করবে রপ্তানি চেষ্টা করবে দেশের একটা মূল্য জিনিসের করি। আমাদেরকে যদি লবণ জেনে খেতে আমাদের বহু টাকা লেগেছে, আমাদের লবণ কষ্ট করে করেন বলে সারা দেশের লবণ খেতে হবে আপনার কাছে, সেটা চেষ্টা করবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা কথার উত্তর হারিয়ে না যায়, আমরা যতটা সম্ভাবনা থাকে যেন আমাদের একটা গ্রহণ করতে সম্ভব। আপনাকে আমার একটু খোঁজ খবর দিয়েছে লবণের ব্যাপার, যেই হোক তুমি আমার একটু জানাবে, তোমার জানার মতো যতটুকু আছে তো জানালে আমরা খোঁজ খবর নিতে চাই। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধন্যবাদ স্যার। স্যার, উন্নয়ন ভবন এবং পরিবেশ সংরক্ষণ কক্সবাজারের একটা অন্যতম চ্যালেঞ্জ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কক্সবাজার জেলার শিক্ষার্থী জনাব জিমরান ইবনে সায়েক, তিনি এবং কপ সম্মেলনে গত বছর অংশগ্রহণ করেছিলেন। জিমরান করেছিলেন। আমি জিমরান মোহাম্মদ কাজ করছি পরিবেশ জলবায়ু নিয়ে। বিগত বছর যাওয়ার সুযোগ হয়েছে, জলবায়ু নিয়ে কাজ করছি। তো পরিবেশ আমাদের কিন্তু উপকূলীয় যে ভাঙন, এটা সবথেকে বেশি মশাইগুলো কষ্টের যে এই যে সামনে কিন্তু আমাদের বর্ষাকালীন সময় সমাধান হয়ে ওঠে আমরা চাই এই মানুষদের এবং এই সোনাদের মতো যে অত্যন্ত অঞ্চলে মানুষ বসবাস করছে এবং তাদের জন্য সমস্যা হচ্ছে সমাধান হয় এই সামনের বর্ষাকালীন সময়ে। পাশাপাশি আমরা যারা ইউথরা কাজ করছি জলবায়ু নিয়ে, তাদের পরিবারে আরো স্কিল ডেভেলপ করা যায়, লিডারশিপ এই জায়গায় কাজ করা যায়। এটা আমাদের পাশাপাশি আমাদের কক্সবাজার অলরেডি রিনিউয়েবল এনার্জি কক্সবাজার কাজ চলতেছে। সো ওই জায়গা থেকে আরো অনেক রিনিউয়েবল এনার্জি হচ্ছে সমৃদ্ধকরণ এবং আমাদের যে ইকোনমিটা আছে এটা এবং আমাদের জায়গা হবে, এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থাকবে। নিরাপত্তা হচ্ছে সবুজরণ করবে দুর্যোগ যায়। ধন্যবাদ। এখানে এক সময় উইন্ড এনার্জির কথা বলা হয়েছিল, এটার কি কোনো সম্ভাবনা আছে মনে হয়? স্যার, আমাদের এখানে উইন্ড এনার্জি আছে স্যার, একটা প্রকার 32টা উইন্ড মিল আছে স্যার, 50 মেগাওয়াট মিল আছে ন্যাশনাল গ্রিড কন্ট্রিবিউট 50।
এটা হলো ট্রায়াল বেস, মানে বড় এটা করার কোনো সুযোগ আছে মনে হয়? সেখানে আবার এর উত্তর কোনো এরকম বায়ু প্রবাহ নাই, ব্যাগ যে কারণে আমরা এই শক্তি বায়ু শক্তি পেতে পারি। কক্সবাজারে সম্ভাবনা পেয়েছে এবং এর থেকে দক্ষিণে আরো বেশি সম্ভাবনা, কিন্তু এটা দিকে আরো কোনো অভিজ্ঞতা থাকে। যেহেতু তুমি জলবায়ু নিয়ে কাজ করো, একটু বুঝ নাও, তাহলে এই জলের প্রতি আমাদের আগ্রহ থাকবে। কি ধরনের নতুন প্রযুক্তি আছে সেটা, নতুন ব্যবহার কিভাবে সেটা। আর তুমি তোদের মধ্যে এইসব কাজ করতে, একটা বিষয় হচ্ছিল আমাদের তারুণ্যের উৎসাহ হয়েছিল মাঝখান দিয়ে। এই ব্যাপারে তোমাদের কেউ কিছু করছিল? এখানে কেউ আছে যারা? জি স্যার, একজন বলবে স্যার, আপনি বলবেন স্যার। তারুণ উৎসব এবার আমি অনুরোধ করছি আমাদের শিক্ষা, আমি সামিয়া জান্নাত আয়ের। আসসালামু আলাইকুম, আমি সামিয়া জান্নাত আরিবা, একজন স্কুল শিক্ষার্থী। আমি প্রধান স্কুলটা আমরা সব তরুণ এবং আমাদের কাছে আমিও তরুণ, এবং এই তরুণদের জন্য কিন্তু জেলার তরুণ এদের ধরনের করেছেন আমাদের এই ধরনের উৎসব সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই। কারণ এই তারুণ উৎসবে 8টা থিম ছিল এবং থিমের মধ্যে 200 এবং 6টি ইভেন্ট আয়োজন হয়েছিল, এবং 200 ইভেন্টের মধ্যে আছে এই 2 ইভেন্ট 98,600 10 জন মহিলা সরাসরি গ্রহণ করেছিল। এবং এই 206টি ইভেন্টে 8টি থিম ছিল, তার মুখ্য থিম ইভেন্ট ক্রীড়া সংক্ষিপ্ত ছিল। এই ক্রীড়ার শুধু ক্রিকেট ফুটবল নয়, বরং কাবাডি, শুধু ফুটবল, ম্যারাথন দিয়ে খেলাধুলা কিন্তু সেখানে আয়োজিত ছিল। এবং আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, কক্সবাজারের ক্রীড়াঙ্গনে কিন্তু আরেকটি সাফল্য হয়েছে, সাফল্যের কৃষক যুক্ত হয়েছে। তা হলো আমাদের কক্সবাজারে প্রত্যন্ত দ্বীপ কুতুবদিয়া কুতুবদিয়া দ্বীপের কোয়ারবেল প্রাথমিক বিদ্যালয়ের বালক ভূমিকা টুর্নামেন্টে গোল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এবং কক্সবাজারের জন্য কিন্তু খুবই গর্বের একটি বিষয়। এবং আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, কক্সবাজারের একটা কিন্তু অপার সুন্দর এবং বিদেশি এবং আরো পর্যটক আছে, তারা কক্সবাজারে আরো উপভোগ করতে আসেন। তবে কক্সবাজার মানুষের প্রাণের দাবি কক্সবাজার আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম, অর্থাৎ ক্রিকেট স্টেডিয়াম তৈরি হোক। এই কারণ ক্রিকেট স্টেডিয়াম যদি তৈরি হয়, তবে আমাদের কক্সবাজারের বিদেশি পর্যটক সহ আমাদের বিদেশি খেলোয়াড়রা কিন্তু কক্সবাজার আসবেন, এবং কক্সবাজার ব্র্যান্ডিং তৈরি হবে, এবং এর মাধ্যমে কিন্তু কক্সবাজার যাবে। পুরো বাংলাদেশে কিন্তু পর্যটন যাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি। তার এই বিষয়টি বিপরীতে আনলে আমাদের কক্সবাজার তার জন্য তথা বাংলাদেশের জন্য খুবই উপকার হবে। ধন্যবাদ। তোমরা কাজগুলো করার আমাদের কাছে অনেক অনুরোধ আসছে যে তারুণ্যের উৎসবটা চালু রাখে, বন্ধ না করে, যাতে আরো নানা রকমের খেলা, আরো নানা রকমের প্রতিযোগিতা ইত্যাদি হতে পারে। গল্প শিক্ষা প্রতিযোগিতা, খেলাধুলার ছাড়া গল্প লেখার প্রতিযোগিতা, গল্প বলার প্রতিযোগিতা, তারুণ্য যা যা পছন্দ করে, ডিজাইন প্রতিযোগিতা, ক্রিয়েটিভ আর্টস প্রতিযোগিতা ইত্যাদি, এগুলো করার জন্য। তো তোমরা মনে করলে আমরা সেটা চালু রাখবো, যাতে করে বাকি বছর বাকি মাসগুলোতে করে আছে, তার জন্য আমরা একটা প্রকল্প নিয়ে আসতে পারি। তার ব্যাপারে পরামর্শ থাকলে আমাদেরকে বলে আমরা গ্রহণ করে সবাইকে বলবো আমরা এইভাবে করতে পারি। প্রত্যেক জেলা নিজস্ব পদ্ধতিতে করবে, সবাই অংশগ্রহণের সুযোগ পায়, কেউ যেন বাদ পড়ে না যায়। যে একজনে কেউ করে না, বাদ কিন্তু সে আরেকটা কাজ করে, সেটাকে নিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে পারি। এটা উৎসাহ দেওয়া, যে একজনের তো দেখালে সবাই মিলে আমরা হাততালি দিই, অতীত দেখালে খুশি হয়ে, এতে তার লাগে। তো সেটা যেন আমরা করতে পারি, এটা চালু লাগে। ধন্যবাদ স্যার। চালু আপনি সৃজনশীল কাজের কথা বলেন। আমরা স্যার আপনার প্রশাসন থেকে এবার তারুণের উৎসবে 8টি থিম নিয়ে কাজ করতেছি। এটা অন্য জেলা থেকে ভিন্ন 8টি থিমে স্যার আমরা আমাদের তারুণের উৎসবকে সাজিয়েছি ফুলের মতন করে। আপনি অনুমতি দিলে স্যার আমরা একটি প্রস্তাব আকারে আপনি হতে চাই স্যার। এই আমি অনুরোধ করছি আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের মোহাম্মদ মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহবুবুর রহমান, সভাপতি কক্সবাজার প্রেস ক্লাব ও সম্পাদক সভাপতি সৈকত। সম্মানিত প্রধান সম্পাদক ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত মাননীয় প্রধান মহোদয়, আপনাকে কক্সবাজার করতাম।
আমার বক্তব্যে সুবাজারে স্মরণ করছি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে স্মরণ মুক্তিযোদ্ধা শহরে 2024 এর জুলাই আগস্ট বিপ্লবে শহরত সকল শহীদ এবং আহত যোদ্ধাদের তৎসহিত কক্সবাজার জেলা 8 জন শহীদ ও প্রায় 100 আহত পঙ্গু যোদ্ধা আন্দোলনের সরকার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের জনগণকে যারা মুক্ত পরিবেশ প্রদান করেছেন মুক্তিযোদ্ধাদের জানাই অভিনন্দন। কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা মত বিনিময় আমি কয়েকজন কর্মী হিসাবে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সৈকত বেষ্টিত দীর্ঘ রাজধানী কক্সবাজারের উন্নয়নে আফসাদ বিবেচনা অনুরোধ জানিয়ে কয়েকটি প্রস্তাব প্রদান অনুরোধ জেলার প্রায় 25 লক্ষ জনগণের প্রত্যাশা প্রায় 17 বছর পূর্বে স্থাপিত কক্সবাজার মেডিকেল কলেজের অসম্পূর্ণ কাজ মেডিকেলকরণ এবং কলেজ সংলগ্ন 500 শয্যা বিশিষ্ট স্বয়ংসম্পূর্ণ আধুনিক হাসপাতালের কাজ শুরু করা। হাসপাতাল কলেজ চালু হলেও কিন্তু হাসপাতাল হলেও কাজ শুরু হয়নি। দেশের দক্ষিণ জেলা কক্সবাজারে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাবলিক পর্যটক পরিবেশ করা শহর রক্ষা এবং আরো পর্যটক আকর্ষণীয় স্পট ও বিনোদন কেন্দ্র স্থাপন অর্থনৈতিক কাজ করার জন্য সুযোগ সুবিধা দেওয়া। উল্লেখ্য কক্সবাজার পর্যটন কর্পোরেশনের 260 একরের মতো জায়গা এখনো কক্সবাজার শহরে আছে। পর্যটন জেলার সংবাদকর্মীরা বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রচার করে থাকে। তাদের মান উন্নয়ন প্রয়োজন। সংবাদ কর্মীদের মিলনস্থল কক্সবাজার প্রেস ক্লাব আন্তর্জাতিক অডিটোরিয়াম ও অত্যাধুনিক মিডিয়া সেন্টার সহ প্রেস ক্লাব বহুতল ভবন নির্মাণে সহায়তা কামনা করছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 এবং কক্সবাজার চট্টগ্রাম গ্রিন ড্রাইভ সড়ক নির্মাণ ও সম্প্রসারণ দেশের একমাত্র সম্পূর্ণ উৎপাদন জেলা কক্সবাজার লবণ বোর্ড গঠন চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানি বন্ধ করা। 7 নম্বর যার উপর অতিরিক্ত প্রায় 15 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্ষণ করে সামগ্রিক পরিবেশ ও জনসংখ্যার চাপ হ্রাস করে। প্রায় 25 লক্ষ জনগোষ্ঠী 15 জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানে বিদ্যমান 250 শয্যার সদর হাসপাতাল 500 শয্যার আধুনিক হাসপাতালের উন্নীতকরণ ও ডাক্তারদের শূন্যপদ পূরণ। ইয়াবা ও রোগ নির্মূল টাস্ক ফোর্স গঠন করে যুব সমাজকে রক্ষা করা করে। কক্সবাজার জেলা সদর হতে নদীতে মহেশখালী জেলা কুতুবদিয়া উপজেলায় যাতায়াতের সুবিধা পূর্বের কস্তুরাঘাট আইডব্লিউ ঘাট হতে সার্ভিস চালুর লক্ষ্যে ওঠাই বাকখালী নদী উদ্ধার ও ড্রেজিং করা সর্বশেষ বেকার ওদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং জেলার উৎপাদিত পণ্য সামগ্রী এবং স্থানীয় বাজারজাতকরণের জন্য শিল্প জরুরি। তৎলক্ষ্যে বিদ্যমান বিশেষ শিল্পনগরী সম্প্রসারণ নতুন শিল্পনগরী স্থাপন করা প্রয়োজন। আমার প্রস্তাবসমূহ ধৈর্য ধরে শোনার জন্য আমাদের বৃহৎ গ্রামের সন্তান ও বিশ্ববরণ্য বৃহৎ ও নোবেল সন্তান ধন্যবাদ অনারা আর কক্সবাজারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মাহবুব রহমান। মূল্যবান অনেক প্রস্তাব শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য যে একটা অনেকগুলোর মধ্যে একটা যে হাসপাতালগুলোর কথা বললেন যে হাসপাতালটা সব জায়গাতে হাসপাতাল দরকার, এতে কোনো সন্দেহ নেই। আমার কোনো পরামর্শ আমি নিজে করেছি, আপনাদেরও পরামর্শ দিই, সরকারের জন্য অপেক্ষা না করা। সরকারের হাসপাতাল মানে আর বিপদের বোঝা ঘাড়ে চাপবেন, এই বিপদ থাকবে না, ওষুধ থাকবে না, ওই থাকবে না, এর কেন যাবেন? কক্সবাজারে কি লোকের অভাব আছে, টাকার অভাব আছে? আমার বলে বাজারে 2-4 জন লোক বলতে পারে আমি করো, এবারে দান সূত্র দেওয়ার জন্য না, যে বিনা পয়সা চিকিৎসার জন্য দেওয়া না, যা খরচ করছে খরচটা আদায় করেন। খরচ করলে জিনিসটা চলবে, আপনার টাকা কাছে ফেরত চলে আসবে। যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন, বিনিয়োগের টাকা আস্তে আস্তে আপনি চলে আসবে, এটা বিনিয়োগটা চলতে থাকবে। যেহেতু মানুষ পয়সা দিয়ে করলো, চিকিৎসাটা পায়। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, ডাক্তার নাই। আমাদের বহু হাসপাতাল ডাক্তার নেই। তো এই খামোখা এত টাকা খরচ করে এরকম একটা দালান কোঠা বানাইয়া যন্ত্রপাতি এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম না করে, এটা
এটা থেকে ভরসা একজনের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়েছে। আপনারা যদি আজকে এই মিটিংয়ে একজন দূরে যে আমি করব, আপনারা সবাই আমার সমর্থন দেন, আমি করবো, দেখুন যে হয়ে যাবে। এটা জায়গার কোনো অভাব নাই, কাজে আপনারা জানেন কি জন্য করতে হবে না, কাকে করতে হবে। প্রত্যেকটা জিনিস, যত জিনিস প্রস্তাব করলেন, প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে হওয়া সম্ভব। কাউকে না কাউকে কোমর বেঁধে নামতে হবে যে আমি করবো। কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো তারা মাথার ভিতরে একটা এটা সৃষ্টি করা যায় না। কথা ঠিক নয়, কথা মাথার মধ্যে ফেললাম না না পারিয়ে একদম ঢুকি গেলে কিন্তু কই যাবে ওনারা ফেলে কিন্তু সরকার এখনো হামলা একদম আরা ব্যাকিং করে ফেলেন। এই লবণের কথা হই না, আর ব্যবসায়ী ব্যবসার কথা সরকার হয়ে গিয়েছে, কি আছে আর একটা বুদ্ধি কম সরকার কি আর বেশি বুঝি। সরকার তো কোনোদিন লবণ এক সিপটা লবণ কোনোদিন ফয়দা নেওয়া করে, আর তো গজ্জি আরা জানি লবণের কি হতার কথা বললাম। ব্যাগিন মানুষ ভালা বোঝে যে নিযুক্ত গরণ করে, সরকার তো গরণ না করে হুকুমদের দেখালে দেখা যায় এটার কথা বোঝান বড় মুশকিল। নিজে করি ফুলে 270 গেলে বোধ ফুলে ফেলান যায়। এই চেষ্টা করেন গরণ দিল্লি কক্সবাজার এনে আজিয়া পর্যটন কেন্দ্র বললাম যে না, পর্যটনের কথা বারবার করার দরকার নেই। এবার বিরাট অর্থনৈতিক শক্তি এই কক্সবাজার, এই জিনিসরা খেয়াল করে। একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্র পত্রিকায়, যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত ইন্টারনেট। এই দ্রুত গতির এই কয়েকটার মধ্যে এসে যাবে। এসে যদি যায় কি মাসে ব্যবহার এসে যাবে, এইটার ব্যবহারের জন্য তরুণরা এইটাকে ব্যবহারের এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারে। তাদের যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে, এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। আমাকে একজন জিজ্ঞেস করলো যে তো ব্যবসা বাণিজ্যের কতগুলো আমাকে বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তি ভিত্তিক, কোথায় নিয়ে যাবেন, কোন জায়গায় এটা ফোকাস একত্রে রাখবেন। তো আমি বলতে সত্যি বাংলাদেশের কোনো জায়গায় যে একজন বলছে কক্সবাজার, ভালো কথা। কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন, 2 দিন করে বলবো কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে। কে মানা করবে এটাতে? যদি আমরা এটা ফেলে জিনিসটার ভেতরে ঢুকে যাই। কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না, সরকার তো শুরু করছে ধরে নিতে হবে, আমরা ধরে নিতে হবে, এটা আমাদের, এটা আমরা করবো, আপনাদের আর চিন্তা করার কিছু নেই। আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এগুলো করার পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে কাজ আপনারা করেছেন তা না। এখন আমরা বড় কাজের মধ্যে যাব। এটা পুরো পুরো দেশ তো আমরা করতে পারবো না, আমরা আমাদের এলাকাকে, কক্সবাজার আমরা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে। তো সেটা সেই সম্মানের গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না, যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে, সামর্থ্য আছে। সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি। সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন। যদি কেউ তার এরকম উদ্যোগ নেন, যদি কেউ আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে, আমাকে ব্যক্তিগতভাবে লেখেন, সরকার হিসেবে না। আমাকে তো এই এলাকার মানুষ, কাজে ব্যক্তি হিসেবে লেখেন, বলে যে আমি করতে চাই, আমার কি করতে হবে আমাদের বলেন, আমি কোমর বাঁধলাম। আপনি কথা একটা বলে গেছেন, আমার মাথায় লাগছে, আমি এই কাজটা করতে চাই, হয়ে গেল। আমি আমার সাধ্য মতো আমি যা যা ব্যক্তি হিসেবে বুদ্ধি দিতে পারি, সলাহ দিতে পারি, এটা আপনি কাজে ওইভাবে চিন্তাটা করেন। সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন। এটা কোনো কাছে কোথায় যে হারিয়ে যাবে এই সময় কোনো ঠিকানা নেই। নিজের কাছে নিজে করে ফেলতে পারলে অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে। বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্তি সামর্থ্য নাই, কক্সবাজারে আছে। এটা আপনারা একটু খেয়াল করেন। তাইলে কিন্তু কক্সবাজার লোক সব এই আমি যে প্রস্তাবগুলো দিয়েছি, এই প্রস্তাবগুলো কিন্তু এখানে মেশিন দিয়ে মানে লবণ উৎপাদন করে করা যায়, এক্সপোর্ট করা যায়, আমরা করা যায়, আমরা পারি। কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও আমরা অর্থনৈতিকভাবে কিন্তু আমরা উপর থেকে সহযোগিতা পাই না। আপনি যদি সহযোগিতা থেকে ব্যবসায়ীরা কিন্তু এগিয়ে আসবে। সেই কথাটাই বলছি, সেই সহযোগিতা কি দরজাটা খুলে দেওয়া যাবে, সেটা কি বলেন আমাকে বলেন, আমি তো সামনেই আছি। এই লবণশীল দরজা খুলতে হলে কি ঘুরে লবণাকে বলেন সরকারের পক্ষ থেকে, তাহলে আমি তার ধরে যে এটা তুমি ঘুরাইতেছি না, বলুক না সামনে সরকারের কি করে। আপনি জানেন লবণ কিভাবে উৎপাদন করে, কারা খায়, দামে খায়, কোথায় বিক্রি করে, সব আপনি জানেন। সরকার আপনাকে কি করে দিতে হবে, আমার কি করতে ব্যাংকের লোন নিয়ে দিতে হবে, সরকার তো হবে লোন নিয়ে দেয় না, এটা ব্যবসা। তো
আপনি যাবেন ব্যাংক কৃষকের দেন দরবার করবেন, ব্যাংক আপনাকে দেবে তার ব্যবসার জন্য, ব্যবসায় কাজ করবে। না, সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা দরকার স্যার, সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা দরকার, কে বলতেছেন একটু হাত উঠান। তো আপনি বলছেন, হ্যাঁ, সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা দরকার, এখানে পারমিশনের ব্যাপার আছে, অনেক মানে অনেক রকম ইয়ের ব্যাপার, এই যে অনেক সহজ ইয়ের ব্যাপার যদি যে অর্থনৈতিকভাবে কক্সবাজারের অনেক লোক এই ব্যবসাগুলো করতে পারে। তা এখন আমি চাইবো আপনি চিটাগাংয়ের মানুষ, হ্যাঁ, যদি উৎসাহ দেন, ইনশাল্লাহ কক্সবাজারের মানুষ আগে আইব। আর খদ্দুর উৎসাহ দেব। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বাড়িটাই হয়েছে আর তুমি কি হইম বলে আর লেখন আর ফোন করেন হতাখন যেটা গোলাইলি আর কে থামাই ফেরতো না তো জিনিস কেন ধরন দরিয়ার একবার একজনের উৎসাহ দিলে দেখে আর ওইটা কি হয়ে যায় তার বেশি হয়ে যাবে। এই শুরু হয়ে গেল কাম। এই যারা থ্যাংক ইউ। পরবর্তীতে যে আমরা আরেকজনের কথা শুনবো স্যার। ধন্যবাদ স্যার। স্যার প্রত্যাশা তো অনেক স্যার আপনাকে কাছে পেয়েছি, কিন্তু অনেক আসলে সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না। আমরা এবার স্যার জনাব তানভীরুল মিরাজ জন শিরুল ইসলাম তার কাছে শুনবো। স্যার তিনি কক্সবাজারের সন্তান, কিন্তু স্যার তিনি একই সাথে ইকোনমিক্স পত্রিকার একজন ফ্রিল্যান্স রিপোর্টার। মাইক্রোফোন চাচ্ছে বলে তানভীরুল ইসলাম রিপন। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। লন্ডনের দ্য ইকোনমিস্ট বাংলাদেশ কভার স্টোরি বাংলা পেয়েছে, সেটা আমি লিখেছি। তবে কভারকে আমি কক্সবাজার লিখে একজন মানুষ হিসেবে আপনার সাথে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে কি আপনার ছোট্ট কয়েকটা শোনার জন্য আমাদের উখিয়া টেকনাফের মানুষগুলো লাইভলি মানুষ শেয়ার করেছে প্রায় 10 লাখেরও অধিক রোহিঙ্গার সাথে। তাদের একটা স্বীকৃতি খুবই প্রয়োজন। তারা পৃথিবীর সবচেয়ে স্বীকৃতি হিউম্যানি খুবই মানুষ হিসেবে তাদের ফ্রিডম খুলে দিয়েছে। এই যেমন আমার একটা কাছে আবদার। আরেকটি বিষয়টা কি আমাদের এখানে পর্যটনের কথা আমরা বলছি, কিন্তু আমাদের শিক্ষিত জনপর্যটন দরকার। আপনি বলছেন মেরিটাইমটা স্টিল আনটাচ রয়ে গেছে, আনএক্সপ্লোরড রয়ে গেছে। আমাদের ওখানে বায়োডাইভার্সিটি আনএক্সপ্লোরড রয়েছে। আমাদের ভীষণ জানা প্রয়োজন, যেহেতু আমাদের বাংলাদেশ পৃথিবীর সাথে এগিয়ে যাচ্ছে। আমাদের পাশে একটা ওয়ার ফিল্ড তৈরি হচ্ছে, প্রবাবল ওয়ার ফিল্ড। সেটার জন্য আমাদের রিসার্চের দরকার আছে। সেজন্য আমাদের রিসার্চের দরকার খুব প্রয়োজন। আরেকটি বিষয় আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের সিভিল যেটা হয় একটা হিউম্যান রাইটস এর জায়গা থেকে আমাদের এখানে নিশ্চয়ই একটা জায়গা সে অনেক এখানে মাদক কারবারের বিভিন্নভাবে ব্যবসা করার চেষ্টা করে, ধান্দা চেষ্টা করে, সেহেতু অনেক সিভিলিয়ান এখানে করে যে জায়গা সেখানে হয়। আমি জানি তারা অনেক কঠিন জায়গা থেকে কাজ করে হতো, কিন্তু আমাদের এখানকার যে সিভিলিয়ান আছে তাদের প্রতিজন একটু যে মডেল আছে অন্যভাবে পাওয়া যায়। এটা একটা ব্যবসা। আরেকটা অন্য প্রস্তাবনা সেটা হচ্ছে ফোবিয়া কি তৈরি করে। যেহেতু আমাদের এখানে কিছু ক্যাস্ট রয়েছে করে, সেহেতু আমাদের এখানে যেন হয়, সেজন্য আমাদের ট্যুরিজম যেমন প্রয়োজন, পাশাপাশি আমাদের কমিউনিটিস কালচার জায়গাটা যেন একটু স্ট্রং মেনটেন করে। আমি সেটুকুই আপনার কাছে অনুরোধ করবো। ধন্যবাদ। 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 একটা জিনিস জানার জন্য যে রোহিঙ্গার ব্যাপারে একটা তো হলো যারা তাদের সাহায্য করেছে, তাদের স্বীকৃতি দেওয়া, সেটার কথা বললাম। এমনি রোহিঙ্গা যে এখানে কক্সবাজার বা যে আছে, এইটার ব্যাপারে আপনাদের নিজস্ব মত কি, তাদের কি ভবিষ্যৎ কি বলে মনে করেন, কেউ বলবেন নাকি একটু? তুমি বলো, যেহেতু তুমি রোহিঙ্গাদের নিয়ে কাজ করছো। আমি একটা এখন যেটা দেখছি সেটা হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর ওপেনের মাধ্যম দিয়ে, যেহেতু এখানে বিভিন্ন সময় ন্যাচারাল বিহার দেখেছি, সে মনে করছি এখন যে নতুন সেটা স্টেক হোল্ডার তৈরি করছে, তাদের সাথে যদি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির মাধ্যম দিয়ে আমরা যাতে আমাদের উইলিংনেসটা দেখিয়ে দিই যে তোমাদের সমাদরিতা করতে রাজি আছি, সেহেতু রোহিঙ্গাদের আমরা একটা রেমেডি স্বরূপ আমরা রোহিঙ্গাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় এটাই আমার সব কোটি একটা আকাঙ্ক্ষা। পাশাপাশি সবার জন্য যেন সেই আকাঙ্ক্ষা নিশ্চিত থাকে, সেহেতু আমরা সবাই মিলে পৃথিবীটাকে এনজয় করতে পারবো। সেটাই আমাদের সেক্রেটারি জেনারেল এসছেন, জাতিসংঘের মহাসচিব, তাকে নিয়ে আমরা ওখানে ওকিয়াতে যাচ্ছি, ক্যাম্পে যাচ্ছি, আলাপ করবো এই বিষয়টাই আলাপ করে যাচ্ছি। এমনি এত ধরেছে তার 7 বছর হয়ে গেল বোধহয়। এখন এতে কোনো খারাপ প্রতিক্রিয়া যে তোমাদের অসহনীয় হয়ে গেছে, তোমার নানা রকমের এটা কোনো বলবেন যে কি রকম প্রতিক্রিয়া, বা এটা না তারা আছে ভালো, আমরা তাদের সহযোগিতা করছি না? ধন্যবাদ। এই মাইক্রোফোন আমার কাছে আরেকটা আছে। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা।
যে চাকরিটি আপনি করেছেন এটা আসলে রোহিঙ্গা, এটা আমাদের এখানে আসার রোহিঙ্গা থেকে আমাদের স্থানীয় আমাদের যারা বসবাসকারী তারা যারা আমাদের প্রতি যেন এই দেশটা তাদের আমাদের উপর আক্রমণাত্মক সবসময় এরা করে থাকে। বাজারে এলেও ওরা আমাদের ডিস্টার্ব করে, তারপরে বিভিন্ন অস্ত্র নিয়ে সবসময় কিলিং এর মধ্যে থাকে এবং পরিবেশটার মধ্যে অত্যন্ত ক্ষতিকর করেছে। তো অপহরণ তো নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে গেছে আমাদের এখানে। হয়তো খবর নিয়ে দেখেন পারবেন, প্রতিদিন 10 জন 20 জন 15 জন এরা অপহরণ করে নিয়ে যাচ্ছে আর মুক্তিপণ দাবি করতেছে। পরিবেশ বলতেই আমাদের এখানে এখন না, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের খুবই দরকার। কক্সবাজারবাসীকে একটু মুক্ত করুন, আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করি। বলবে নাকি এরকম বলো, তুমি কেউ বল এখানে। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমি যে কথাটা দেখতে চাচ্ছি যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু যে বাংলাদেশে 3 দশক ধরে চলছে, কিন্তু এটাকে কিন্তু ন্যারেটিভটা এরকম যে এটা 17 থেকে 7 বছরের, সেটা কিন্তু নাই। আমাদের একটা বছর দশকের মানবিক আমার চ্যালেঞ্জ, এবং এটা 100 কেমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখানে একমাত্র লাইফ সেভিং পর্যায়ে দাঁড়িয়ে ইন্টারভেনশনটা সাপোর্ট দেওয়া যাচ্ছে। সিচুয়েশনটা এমন জায়গায় দাঁড়িয়েছে, এইটা সার্বিক এই অঞ্চলের নিরাপদ দাঁড়িয়ে এবং স্থিতিশীলতার জন্য একটা এবং কোন একটা কি হয়ে দাঁড়াচ্ছে হয়তো এটা আরো রাখতে পারেন কি। সেক্ষেত্রে আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে এই জনগোষ্ঠী কক্সবাজারের জনগোষ্ঠীকেও ভুলে যাওয়া জনগোষ্ঠী এবং যাদেরকে অবশ্যই হচ্ছে শিক্ষা, তাদের অবকাঠামো এবং হচ্ছে যে কর্মসংস্থানের বিনিয়োগ হতে হবে। সেই সাথে আবার যদি আপনি জানেন যে স্যার আপনি জানেন যে প্যালেস্টাইনে জাতিসংঘের ইউএনআরওয়ার মতো যে একটা সিস্টেম করেছে, সেটার মাধ্যমে কিন্তু কন্টিনিউয়াস ফান্ডিং সিচুয়েশন জন্য ক্রিয়েট করা এবং অনিয়মিত যে এখন যে সহায়তা সিচুয়েশনটা নির্ভরতাটাও কাটিয়ে ফেলা যাবে ওইটার উপরে। তো এখানে ইউএনআরওয়ার মধ্যে সিস্টেম চিন্তা করা যায় এবং শুধু লাইফ সেভিং না, বাট হওয়া যায় যে তাদের জন্য উন্নয়ন চাহিদা চিন্তা করে রোহিঙ্গাদের জন্য একই সাথে লোকাল ইকোনমিতে যেন কোনোভাবে কম্পিটিশন না হয়, সেটা না করে স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরো বিনিয়োগ হবে। এইটুকুই বলা ছিল স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজন লাস্ট একটু করে যদি বলতাম আমরা করে এই জনের কাছ থেকে শুনবো, কিন্তু আসলে সময়ের জন্য ক্ষিপ্ততা আছে স্যার। এরপর আবার আরেকটা জায়গায় যেতে হবে, ওখানে আবার টাইম বাউন্ড। দয়া করে যিনি 1 মিনিটের মধ্যে শেষ 60 সেকেন্ড বলেন বলেন বলেন। এনআইডি করতে পারছি না, পাসপোর্ট করতে পারছি না, মাইক্রোফোনটা কারণ মানে আমরা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম নিয়ে কিছু উপজেলা নিয়ে আমরা এই কার্যক্রম বন্ধ নিয়ে আমাদের এই যে আমরা আমি বাংলাদেশ এই স্যার বাংলা তো, কিন্তু আমি স্যার আমি এনআইডি পাবো না কত আমি স্যার কি পাসপোর্ট করতে পারছে না, এটা কি অর্থটা কি? জন্মসনদ তো এখন বন্ধ। আমরা এই যে কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের কয়েকটা উপজেলা নিয়ে জন্ম নিবন্ধন প্রক্রিয়া স্যার আমাদের এখানে স্লো, কেননা স্যার বন্ধ না স্যার, স্যার অনেক স্যার বিষয় বন্ধ নজর দিতে হয় আমাদের, কেননা স্যার এখানে অনেক সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর পুরুষদের সাথে নারীদের, লোকাল নারীদের বিয়ে, কিংবা রোহিঙ্গা জনগোষ্ঠীর নারীদের সাথে লোকাল পুরুষদের বিয়ে হয়েছে স্যার। সেক্ষেত্রে সন্তানের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা আছে স্যার। তারপর স্যার পাসপোর্ট প্রদানের ক্ষেত্রেও স্যার এগুলো অনেক বেশি ভেরিফিকেশন করে আমাদেরকে দিতে হয় স্যার। আমাদের প্রক্রিয়াটাই বন্ধ না স্যার, আমাদের স্যার প্রক্রিয়াটাই আছে। আমি একটু তথ্য দিতে চাই স্যার। অক্টোবর মাসে আমাদের সারা বাংলাদেশে অক্টোবর ছিল স্যার 63তম জন্ম নিবন্ধনে স্যার। আপনি শেষ একটি তাগাদা দিয়েছিলেন স্যার। তারপর স্যার আমাদের 20% থেকে স্যার আমরা স্পেশাল একটি ড্রাইভ দিয়েছি, আমাদের 60% যেটা